পশ্চিমবঙ্গ কি ভারতের মানচিত্রে কোনো আইনি গিনিপিগ? বিহারে যা নিয়ম বাংলায় কেন তা আলাদা? কেন ভোটের ঠিক 10 দিন আগে লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক পরিচয় ফ্রিজ করে দেওয়া হলো? আদালত সব দেখছে, সব বুঝছে, তবুও বলছে এখন আর কিছু করার নেই। এই অসহায়ত্বের আড়ালে লুকিয়ে থাকা ডাবল ইঞ্জিনের সেই আসল ব্লু প্রিন্টটা ঠিক কি? 27 লক্ষ ভোটারকে এক ঝটকায় ডাস্টবিনে ফেলে দিয়ে আজ 14 এপ্রিল বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী পালন করাটা শ্রদ্ধাঞ্জলি, নাকি গণতন্ত্রকে জ্যান্ত শ্মশানে পাঠানোর উৎসব? আজ খুলে দেব ক্ষমতার সেই অন্ধকার চেম্বারের সবকটা তালা। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। গতকাল সারাটা দিন কেটেছে নানা খারাপ খবরে। একদিকে আশা ভোসলের শেষকৃত্য নিয়ে, অন্যদিকে সুদূর উপসাগরীয় যুদ্ধের টেনশন। এই সমস্ত কিছুর মাঝে আমাদের নাকের ডগায় দেশের সর্বোচ্চ আদালত যা করেছে তার কাটাছেঁড়া হওয়াটা কি খুব জরুরি ছিল? না, অবশ্যই ছিল। সুপ্রিম কোর্টের কিছু মন্তব্য শুনে মনে হচ্ছিল আজ বুঝি ক্ষমতার দম্ভ চূর্ণ হবে, কিন্তু দিনের শেষে কি হলো? ফলাফল বড় শূন্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের বিবেচনাধীন ভোটারদের তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে এবং সেই ভোটারদের মধ্যে যাদের আবেদন আপিল ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে, তাদের এবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে দেওয়ার অনুমতি দেওয়া যায় না। এরপরেও বলা হচ্ছে গণতন্ত্র জিতেছে, সংবিধানের দেওয়া ভোটাধিকার জিতেছে, কিন্তু আসল সত্যিটা কি? আসল সত্যিটা হলো পশ্চিমবঙ্গে বিচারাধীন 60 লক্ষের মধ্যে 27 লক্ষের বেশি ভোটার ব্রাত্য রয়ে গেলেন। এই 27,16,393 জন মানুষের অপরাধটা কি ছিল? কিছুই না। কিন্তু এই লোকসভা নির্বাচনে তারা নিজেদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। পর্দার পেছনের খেলাটা বুঝুন। এসআইআর প্রক্রিয়ার জাতাকলে পড়ে এই মানুষগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। তারা শেষ আশা নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কারণ ট্রাইব্যুনালে তাদের আবেদন এখনো ঝুলে আছে। এদিকে নির্বাচন কমিশন গত 9 এপ্রিল পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ফ্রিজ করে দিয়েছে, অর্থাৎ আদালতের বিশেষ নির্দেশ ছাড়া তালিকায় নতুন নাম ঢোকার কোনো রাস্তা নেই। আর ঠিক এই জায়গাতেই সুপ্রিম কোর্ট তার হাত ধুয়ে ফেলল। কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হলো না। আদালতের শুনানির সময় আমাদের বিচারপতিরা বড় বড় কথা বলেন, খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন, কিন্তু দিনের শেষে সেই মন্তব্যের কোনো আইনি প্রতিফলন দেখা যায় না। আইনজ্ঞরাই বলা বলি করছেন, আমাদের বিচারপতিরা এখন অনেকটা রাজনৈতিক নেতাদের মতন আচরণ করছেন। গরম গরম মন্তব্য করে খবরের হেডলাইন দখল করে নিচ্ছেন ঠিকই, কিন্তু যখন রায়ের অপারেটিভ অংশটা লেখার সময় আসছে তখন সেই একই গল্প। বিবেচনাধীন ভোটের তালিকা থেকে নাম বাদ যাওয়া রাজ্যের 13 জন নাগরিক শেষ ভরসা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের দাবি ছিল তাদের কাছে পাসপোর্ট রয়েছে এবং 2002-এ ভোটার তালিকায় তাদের নাম ছিল। সুপ্রিম কোর্ট তাদের পিঠ চাপড়ে দিল ঠিকই, কিন্তু হাতে ধরিয়ে দিল এক রাশ অন্ধকার। 27 লক্ষের বেশি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার পর আমরা যখন বুক ফুলিয়ে বলি গণতন্ত্র হিট হয়েছে, তখন বুঝতে হবে সেই জয় আসলে গণতন্ত্রের নয়, বরং সিস্টেমের ব্যর্থতার। শুনুন তামাশাটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে। আদালতে অভিযোগ করা হয়েছিল নির্বাচন কমিশন কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই লাখ লাখ নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলেছে। সেই অন্যায়ের বিরুদ্ধে যারা আপিল করেছেন তাদের শুনানি পর্যন্ত হচ্ছে না। দাবিটা খুব সামান্য ছিল, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটার তালিকা ফ্রিজ করার তারিখটা 9 এপ্রিল থেকে বাড়িয়ে 15 বা 20 তারিখ করা হোক, কারণ প্রথম দফার ভোট তো 23 তারিখ, হাতে সময় ছিল। কিন্তু আমাদের সংবিধানের তথাকথিত অভিভাবক সুপ্রিম কোর্ট কি করলেন? সবচেয়ে বড় বিদ্রুপটা দেখুন। এই রায়টা এলো সোমবার, আর তার পরের দিন আজ মঙ্গলবার সারা দেশ পালন করছে বাবা সাহেব আম্বেদকরের জয়ন্তী। যে মানুষটা আমাদের ভোটাধিকার নিয়ে নাগরিকের সম্মান দিয়েছিলেন, তারই জন্ম জয়ন্তীর আগের দিন বাংলার 27 লক্ষ বেশি মানুষের ভোটাধিকারের সারে সর্বনাশ ঘটিয়ে দেওয়া হলো। বিচারপতি সূর্যকান্ত আর বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এই আবেদনটিকে কি বললেন জানেন? বললেন এটি নাকি প্রি ম্যাচিওর, মানে অপরিণত আবেদন।
ভাবুন একবার, 9 তারিখে লিস্ট ফাইনাল হয়ে গেছে, 13 তারিখে শুনানি হচ্ছে, ভোটাররা বলছেন আমাদের হাতে সমস্ত নথি আছে, কিন্তু ট্রাইব্যুনাল সময় দিচ্ছে না বলে আমরা ভোট দিতে পারছি না। আর আদালত বলছে এটা নাকি সময়ের আগেই আসা হয়েছে। আমার প্রশ্ন, তাহলে ম্যাচিওর বা পরিণত হওয়ার সময়টা ঠিক কোনটা? ভোট মিটে যাওয়ার পর, নাকি বিচার ব্যবস্থা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে উপড়ে ফেলাটাকেই ম্যাচিওরিটি বলে গণ্য করবে? হাবভাব দেখে তো তেমনই মনে হচ্ছে। আদালত দয়া দেখিয়ে লিখেছে, যদি পরে আপিল মঞ্জুর হয় তবে তার বড়সড় পরিণাম হবে। তার মানে কি, মানুষ ভোট দিতে পারলো না, তার গণতান্ত্রিক অধিকার শেষ হয়ে গেল, আর আপনারা বড় পরিণামের ভয় দেখাচ্ছেন? তার উপর আদালত সাফ জানিয়ে দিল তারা নাকি এই আবেদনের মেরিটস খতিয়ে দেখছে না। আশ্চর্য, আপনারা গুণাগুণ বিচার করবেন না, অধিকার রক্ষায় কোনো নির্দেশ দেবেন না, অথচ হাজার হাজার মানুষের নাগরিকত্ব আর ভোটাধিকার নিয়ে এই ছিনিমিনি খেলাটাকে প্রি ম্যাচিওর বলে উড়িয়ে দেবেন? এটাই কি তবে আজকের ভারতের বিচার বিভাগীয় ন্যায় বিচার? একটা অদ্ভুত সার্কাস দেখুন। ধরুন 20 তারিখে আপনার আপিল মঞ্জুর হলো, আদালত বা ট্রাইব্যুনাল মেনে নিল যে আপনি এই দেশের বৈধ নাগরিক এবং ভোটার, কিন্তু তবুও আপনি ভোট দিতে পারবেন না। কেন? কারণ 9 তারিখেই দরজায় তালা পড়ে গেছে। তৃণমূলের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে তথ্য দিলেন যে প্রায় 16 লক্ষ মানুষ ইতিমধ্যে আপিল দাখিল করেছেন। অন্তত তাদের তো ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু আমাদের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত কি জবাব দিলেন শুনবেন? তিনি বললেন 34 লক্ষ আপিল জমা পড়েছে, তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়ার প্রশ্নই ওঠে না। কেন ওঠে না? তার যুক্তিটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তিনি বললেন, যদি এই 34 লক্ষ লোককে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয় তবে কি যারা বর্তমানে তালিকায় আছেন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে? এটা কেমন বিচার? এটা কি কোনো রুটি তরকারির ভাগাভাগি, যে এক দলকে দিলে অন্য দলের টান পড়বে? একজনের অধিকার ফিরিয়ে দিলে অন্যের অধিকার চলে যায় কি করে? প্রধান বিচারপতির এই যুক্তি কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে? পরিসংখ্যানের গোলক ধাঁধাটা আরো ভয়ঙ্কর। জুডিশিয়াল স্ক্রুটিনিতে প্রায় 60 লক্ষ ভোটারের মধ্যে 27,16,393 জনের নাম কাটা গেছে। ড্রাফট লিস্টের সংখ্যাটা ছিল প্রায় 67 লক্ষ। অর্থাৎ একটা বিশাল অংশের মানুষের নাগরিক পরিচয় নিয়ে রীতিমতন ছিনিমিনি খেলা হয়েছে। তবে হ্যাঁ, বিচার ব্যবস্থার ন্যূনতম সম্মানটুকু বজায় রাখার একটা চেষ্টা করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি কিছু কড়া সত্যি কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে ভোট দেওয়ার অধিকারটা শুধু সাংবিধানিক নয়, এটা একটা আবেগ। ভোট দেওয়া মানুষের জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রকাশ। যে দেশে আপনি জন্মেছেন সেখানে নিজের সরকার বেছে নেওয়ার অধিকার আপনার অস্তিত্বের অংশ। তিনি খুব স্পষ্টভাবে একটা কথা বললেন, সাধারণ ভোটাররা আজ 2 সাংবিধানিক প্রতিষ্ঠানের জাতাকলে পিষ্ট হচ্ছে। একদিকে রাজ্য সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন। 2 হাতির লড়াইয়ে খড়কুটোর মতন উড়ে যাচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার। বিচারপতিরা যখন বলেন তারা অসহায়, তখন বুঝতে হবে এই গণতন্ত্রের কাঠামোয় কতটা ঘুম ধরেছে। প্রতিষ্ঠানের এই দড়ি টানাটানির খেলায় সাধারণ মানুষ কি শুধুই কতগুলো সংখ্যা? সাধারণ মানুষ আর নির্বাচন কমিশনের রাজ্য সরকারের লড়াইয়ে স্রেফ একটা স্যান্ডউইচ হয়ে গেছে। এই কথাটা আমার নয়, খোদ বিচারপতি জয়মাল্য বাগচির। কিন্তু প্রশ্ন হলো, বিচার ব্যবস্থা যদি জানতেই পারে যে ভোটাররা পিষ্ট হচ্ছে, তবে তাদের উদ্ধার করার দায়িত্ব কার? নাকি বিচারপতিদের কাজ শুধু দূর থেকে ধারাভাষ্য দেওয়া? আমি দেখছি তুমি পিষ্ট হচ্ছ, আহা কতই বড় দুঃখের বিষয়, এটুকু বলেই কি শেষ? জাস্টিস বাগচি অদ্ভুত এক সাফাই গাইলেন। বললেন, জুডিশিয়াল অফিসারেরা দিনে 10,000 নথি দেখেন, তাই তাদের কাছে 100% নির্ভুল কাজ আশা করা যায় না। 70% ঠিক হলেই নাকি সেটা চমৎকার। বাহ! অর্থাৎ আপনার ভোটাধিকার ওই 30% ভুলের খপ্পরে পড়ে গায়েব হয়ে যেতেই পারে, আর সেটাকে আমাদের স্বাভাবিক বলে মেনে নিতে হবে। জাস্টিস বাগচি গতকালের শুনানিতে একটি ঐতিহাসিক গাণিতিক ফর্মুলা দিয়েছেন। তিনি বলেছেন, যদি দেখা যায় 15% ভোটার ভোট দিতে পারেননি, অথচ জয়ের ব্যবধান মাত্র 2%, তবে নাকি আদালত ভেবে দেখবে। কিন্তু যদি ব্যবধান 10%-এর বেশি হয় তবে নাকি সমস্যা নেই। কি অদ্ভুত যুক্তি! তার মানে কি এই যে কারোর জয়ের ব্যবধান যদি বেশি হয় তবে হাজার হাজার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়াটা কোনো অপরাধ নয়? গণতন্ত্র কি কোনো পাটিগণিতের অঙ্ক যে কাটাকুটি মিলে গেলেই সব ঠিক?
অধিকারের প্রশ্ন কি হার জিতের ব্যবধানের উপর নির্ভর করবে? একেই কি আপনারা আপনাদের সুবিচার বা সূক্ষ্ম বিচারবোধ বলছেন? এই বোধটুকু যদি আগে থাকতো তবে এসআইআর প্রক্রিয়ার এই ল্যাজে গোবরে দশা এত দূর ছড়াতো না। আদালতের এই দ্বিচারিতা নতুন নয়। মনে করে দেখুন 2022 সালে মহারাষ্ট্রের সেই উদ্ধব ঠাকরে বনাম একনাথ শিন্ডে মামলা। শিবসেনা ভেঙে একনাথ শিন্ডের সরকার গঠন নিয়ে আদালত বলেছিল ওটা বেআইনি, কিন্তু সেই বেআইনি সরকারকেই 2.5 বছর গদিতে রাজত্ব করতে দেওয়া হলো। যখন সরকার গড়ছিল তখন বললেন আমাদের কাছে আসুন, আর যখন গড়া হয়ে গেল তখন বললেন সব ইল্লিগাল কিন্তু চলুক, মানে ইল্লিগাল বাট অ্যালাউড টু কন্টিনিউ। তারপর ধরুন 2023 সালে নির্বাচন কমিশনের নিয়োগ পদ্ধতিতে চ্যালেঞ্জ করে মামলা। কাঁচা সত্যটা কি? সুপ্রিম কোর্ট মেনে নিল যে পদ্ধতিতে ভুল আছে, কিন্তু নিয়োগ বাতিল করলো না, ফলাফল বহাল রেখে দিল। এমন উদাহরণ আরও আছে। 2015 সালে এনজেএসি রায়, 2014 সালে কোল ব্লক অ্যালোকেশন মামলা, সেকশন 66A আইটি অ্যাক্ট কেস 2015, অরবিন্দ কেজরিওয়াল বনাম লেফটেন্যান্ট গভর্নর মামলা। সব যেন একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি, ইল্লিগাল বাট কন্টিনিউজ। বাংলার ক্ষেত্রেও কি একই চিত্রনাট্য তৈরি হচ্ছে? একদিকে বলবেন ভোটারদের বাদ দেওয়াটা ভুল হয়েছে, আবার অন্যদিকে ভোটের দরজা বন্ধ করে দিয়ে বলবেন এখন আর কিছু করার নেই। এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে? বিচারালয় কি তবে সত্যি একটা রাজনৈতিক নাটকের মঞ্চে পরিণত হয়েছে? আপনারা কি ডাবল ইঞ্জিন সরকারের মাহাত্ম্য বোঝেন? যেখানে লোকসভায় যাদের সংখ্যাগরিষ্ঠতা আটকে গিয়েছিল, সেখানে একের পর এক বিধানসভায় তারাই বাম্পার মেজরিটি নিয়ে ফিরে এলো। এই ম্যাজিকটা কি এমনি এমনি হয়? না, এটা নির্বাচন কমিশন আর শাসক দলের এক চমৎকার জুটির খেলা, যা আমাদের বিচার ব্যবস্থা চোখ বন্ধ করে উপভোগ করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিজেই স্বীকার করেছেন পশ্চিমবঙ্গকে নিয়ে নির্বাচন কমিশন এক নতুন খেলা খেলেছে। তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এক আজব ক্যাটাগরি তৈরি করেছে। অথচ দেখুন, বিহারে 2002 সালের লিস্টে যাদের নাম ছিল তাদের কোনো নথি আপলোড করার ঝামেলায় পোহাতে হয়নি, কিন্তু বাংলার ক্ষেত্রে এখানে কমিশন তার পুরনো অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেল। কেন? কারণ বাংলা যেন সমস্ত অদ্ভুত আইনি পরীক্ষার গিনিপিগ ল্যাবরেটরি। মাইক্রো অবজারভার থেকে শুরু করে এই নতুন জুডিশিয়াল আপিল সবই শুধু পশ্চিমবঙ্গের জন্যই বরাদ্দ। এখন নতুন তামাশা দেখুন, রাজ্যে 19টি আপিল ট্রাইব্যুনাল বানানো হয়েছে যারা 27 লক্ষাধিক মানুষের ভাগ্য নির্ধারণ করবে। সেখানে কারা আছেন? সমস্ত অবসরপ্রাপ্ত বিচারপতি। আদালত জ্ঞান দিচ্ছে সংখ্যা বাড়ানো কমানোর প্রতিযোগিতায় নামবেন না, ইনক্লুসিভ নীতিতে বিচার করুন। খুব ভালো কথা, কিন্তু আমাদের প্রধান বিচারপতি যখন বলেন যে প্রাক্তন প্রধান বিচারপতি বা বিচারকদের ওপর সময়সীমার চাপ দেওয়া যাবে না, তখনই আসল রহস্যটা ফাঁস হয়ে যায়। তার মানে কি? তার মানে কি এই যে 2029 সালে লোকসভা ভোট মিটে যাবে, অথচ সাধারণ মানুষ এই তারিখ পে তারিখের চক্করে ট্রাইব্যুনালের বারান্দায় ঘুরপাক খাবে? আপনাদের সাংবিধানিক অধিকারের 12টা বাজুক, তাতে বিচারকের কিছু যায় আসে না, কারণ তাদের উপর যে ডেডলাইনের চাপ দেওয়া পাপ। দেশের সাধারণ করদাতাদের ট্যাক্সের টাকায় এই বিচার ব্যবস্থা চলে। সেই বিচার ব্যবস্থা যখন একদিকে ভোটার লিস্ট ফ্রিজ করে দেয় আর অন্যদিকে ট্রাইব্যুনালকে অনির্দিষ্টকাল সময় বাড়িয়ে দেওয়ার লাইসেন্স দেয়, তখন সাধারণ মানুষের কাছে এর অর্থ একটাই, আপনার ভোট দেওয়ার দরকার নেই, আপনি শুধু তারিখ গুনুন। গণতন্ত্রের এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? সবশেষে যেটা বলবো তার হেডিং হতে পারে বাবা সাহেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি নাকি মনুস্মৃতির পদধ্বনি। তামাশার শেষ অঙ্কটা এবার দেখুন। আদালত বলছে যদি ট্রাইব্যুনালে আপনার আপিল মঞ্জুর হয় তবে ভোটের পরে আপনার নাম তালিকায় ফিরতে পারে। বা বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার পর কি নিয়ন্ত্রণ পত্র পাঠাচ্ছেন? আগামী 23 আর 29 এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, আর তার আগেই লক্ষ লক্ষ ভোটারকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। তাদের কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই। অপরাধ শুধু এই যে তারা ভোটার হতে চেয়েছিলেন। যাদের গাফিলতিতে এই পরিস্থিতি তৈরি হলো তারা কিন্তু বহাল তবিয়তে আইনের ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেল। সুপ্রিম কোর্ট শুনানির সময় অনেক জ্ঞান দিল, অনেক গরম গরম কথা শোনালো, কিন্তু যখন অ্যাকশন নেওয়ার সময় এলো তখন নিঃশব্দে পিছিয়ে গেল। তারা নাকি নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না। কি অদ্ভুত এক গণতন্ত্র আমরা দেখছি, যেখানে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠরোধ করাকে বলা হচ্ছে গণতন্ত্র হিট হয়েছে।
আজ 14ই এপ্রিল বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী। যে মানুষটা বলেছিলেন, আমি এমন এক ব্যবস্থা তৈরি করলাম যেখানে একজন ভিখারিও চাইলে রাজা হতে পারে, আজ সেই ব্যবস্থার গায়ে দেশলাই কাঠি ধরানো হচ্ছে। আর যাদের আগুনের শিখা নেবানোর কথা ছিল, সেই বিচার ব্যবস্থা আজ কার্যত মৌন। ন্যায়ালয়ের এই নিষ্ক্রিয়তাকে আমরা কি বলবো? এটাকে কি বাবা সাহেবের প্রতি আদালতের শ্রদ্ধাঞ্জলি হিসেবে ধরে নেব, নাকি ধরে নেব এটা ভারতের সংবিধানে মনুস্মৃতির নতুন করে প্রবেশের এক সুপরিকল্পিত প্রস্তুতি? আজকের এই প্রহসনের শেষ লগ্নে দাঁড়িয়ে ক্ষমতার দম্ভকে তিনটি নগ্ন সত্যের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন। প্রথম সত্য, যখন বিচার ব্যবস্থা ন্যায়ের চেয়ে সংখ্যাতত্ত্বকে বেশি গুরুত্ব দেয় এবং অধিকারের চেয়ে প্রক্রিয়াকে বড় করে দেখায়, তখন বুঝতে হবে সংবিধান রক্ষক নয়, বরং ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় সত্য, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে দেওয়া কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটি একটি সুপরিকল্পিত গণতান্ত্রিক হত্যাকাণ্ড। যখন জয়ের ব্যবধানে অঙ্কে নাগরিকের অস্তিত্ব মাপা হয়, তখন গণতন্ত্র আর জনগণের থাকে না, তা সেফ শাসকের দাবার বোর্ডে পরিণত হয়। তৃতীয় সত্য, আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়া আর তার আদর্শকে গলা টিপে মারা, এই দ্বিচারিতা ভারতবাসীকে ধরে ফেলেছে। আদালত যখন বলে জজদের উপর সময়ের চাপ দেওয়া যাবে না, তখন তারা পরোক্ষভাবে এটাই বুঝিয়ে দেয় সাধারণ মানুষের জীবনের চেয়ে আমলাতান্ত্রিক আয়েশ অনেক বেশি মূল্যবান। মনে রাখবেন, যে হাত আজ ভোটাধিকার কেড়ে নিচ্ছে, সেই হাত আগামীতে ইতিহাস থেকেও আপনার অস্তিত্ব মুছে দেওয়ার ক্ষমতা রাখে। আজ যদি আমরা 27 লক্ষ মানুষের এই মৌন যন্ত্রণাকে আমল না দিই, তবে কাল আপনার বাড়ির দরজাতেও এই অন্যায়ের কড়া নাড়বে। গণতন্ত্র মানে কেবল ভোট দেওয়া নয়, গণতন্ত্র মানে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। বাবা সাহেব আমাদের ভিক্ষা দেননি, অধিকার দিয়েছিলেন। সেই অধিকার রক্ষা করার দায় এখন আপনার, আমার, আমাদের সবার। জয় হিন্দ। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু না আমি যথেষ্ট।